সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। 2025 সালে বা এসএসসি বা নবম দশম শ্রেণী আজকে আমরা অর্থনীতি চতুর্থ অধ্যায় 54 পৃষ্ঠায় অনুশীলনী সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক যে প্রশ্ন আছে এই দুটার আমরা উত্তর নিয়ে চলে এসেছি। তো সর্বপ্রথম আমরা কোশ্চেনগুলো পড়ব এবং সেগুলো উত্তর তোমাদেরকে দেখিয়ে দেব। দেখো সংক্ষিপ্ত প্রশ্নের ভিতর কি কি আছে। সংক্ষিপ্ত প্রশ্ন 1 নম্বর প্রশ্নটা পড়ি, কি চেয়েছে একটু দেখি। উৎপাদন ও উপকরণ বলতে কি বোঝায়? উৎপাদন কাকে বলে এবং উপকরণ কাকে বলে সেটা লিখলে হবে। তো দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 1 নম্বর উত্তর হচ্ছে উৎপাদন। তো ফার্স্ট আমরা উৎপাদনটা দেখি। উৎপাদন বা শিল্পজাত পণ্য। উৎপাদন বলতে ব্যবহার বা বিক্রি করার উদ্দেশ্যে শ্রম, যন্ত্র, সরঞ্জাম ব্যবহার করে বিভিন্ন জৈব ও রাসায়নিক প্রক্রিয়ার মধ্য দিয়ে পণ্য সৃষ্টি বা প্রস্তুত করাকে বোঝায়। শিল্পজাত পণ্য উৎপাদনকে ঐতিহাসিকভাবে অর্থনীতির দ্বিতীয় খাতের অংশ হিসেবে গণ্য করা হয়। এটা হচ্ছে উৎপাদন। তার সাথে এর সাথে আর একটা কোশ্চেন ছিল, দেখো উপকরণ বলতে কি বোঝায়। উপকরণটা দেখো, কোনো কিছু উৎপাদনের জন্য যেসব বস্তু বা সেবা কর্মের প্রয়োজন সেগুলোকে উৎপাদনের উপকরণ বলে। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্নের উত্তর। 2 নম্বর প্রশ্নটা দেখো, কৃষি উৎপাদন মানে কৃষি উৎপাদনে কয়েকটি উপকরণের নাম লেখো। কৃষি উৎপাদনে কয়েকটি উপকরণের নাম লিখতে বলেছে। দেখো কৃষি প্রক্রিয়ার সাথে জড়িত পদ্ধতিগুলো হলো বপন, মাটি প্রস্তুত, সেচ, সার সংরক্ষণ এবং ফসল সংগ্রহ। আধুনিক কৌশল এবং প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে এই সমস্ত পদ্ধতির জন্য প্রচুর পরিমাণে জল, মাটি, বীজ, কীটনাশক ও সারের মতো ইনপুট প্রয়োজন। কৃষি উপকরণ বলতে জৈব চাষে ব্যবহারের জন্য অনুমোদিত পণ্যগুলিকে বোঝায়। এর মধ্যে রয়েছে খাদ্যদ্রব্য, সার এবং অনুমোদিত উদ্ভিদ সুরক্ষা পণ্য, সেই সাথে খাদ্য উৎপাদনে ব্যবহৃত পরিষ্কারক এবং সংযোজনকারী পদার্থ। এটা হচ্ছে 2 নম্বর প্রশ্নের উত্তর। 3 নম্বর প্রশ্নটা কি বলেছে, দেখো সংগঠকের ধারণা দাও। যে সংগঠক আছে সেটা ধারণা দিতে বলেছে। 3 নম্বর উত্তর, কোনো বিশেষ লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানের কাজসমূহ চিহ্নিত করা, এগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা, কর্মীদের দায়িত্ব কর্তব্য নিরূপণ করা এবং তাদের কার্যাবলীর সুষ্ঠু সমন্বয় সাধনই হচ্ছে সংগঠন। আর এসব প্রতিষ্ঠানসমূহ তৈরি ও পরিচালনা কাজ করা যারা করেন তাদেরকে সংগঠক বলা হয়। সংগঠক বলতে আনুষ্ঠানিকভাবে একটি ভ্রূণের এমন একটি অঞ্চল যা কোষের গোষ্ঠীকে বোঝায়, যা সংলগ্ন ভ্রূণ কোষগুলোকে পরিচিত, ভাগ্য পরিবর্তন এবং প্যাটার্ন বা কাঠামোর একটি সংগঠিত সেট তৈরি উভয় করতে পারে। 4 নাম্বারটা দেখো, প্রান্তিক উৎপাদন ক্রম হ্রাসমান হয় কেন? প্রান্তিক উৎপাদন ক্রম হ্রাসমান হয় কেন সেটা দেখো। 4 নম্বর উত্তর, উৎপাদনের সর্বোচ্চ বিন্দুর পর যে হারে উপকরণ বাড়ানো হয় উৎপাদন বৃদ্ধি তার চেয়ে কম হওয়ার কারণে প্রান্তিক উৎপাদন ক্রম হ্রাসমান হয়। প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হতে হলে উৎপাদনের উপকরণ, ভূমি, শ্রমের মধ্যে ভূমির পরিমাণ স্থির থাকবে। প্রথমে শ্রমের পরিমাণ কম থাকায় প্রান্তিক শ্রম বৃদ্ধি পেলে তার জন্য উৎপাদন পর্যাপ্ত হয়। 5 নম্বর প্রশ্ন দেখো, ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির মূল কথাটি কি? ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির মূল কথাটি। তো এটা হচ্ছে আমাদের কয় নম্বর হবে? তো আমরা প্রান্তিক উৎপাদন কেন হয়, আর এটা হচ্ছে ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির মূল কথাটা কি? তো এটা হচ্ছে 5 নম্বর হবে। আমাদের এখানে নাম্বারে একটু মিস্টেক হয়েছে, 5 নম্বর। দেখো উত্তর, অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে উৎপাদন ক্ষেত্রে ক্রমাগতভাবে অধিক হারে শ্রম ও মূলধনের নিয়োগ বৃদ্ধি করা হলে উৎপাদন যদি উপকরণ নিয়োগের হার অপেক্ষা কম হারে বৃদ্ধি পায় তাহলে তাকে ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে।
ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি উৎপাদন প্রক্রিয়ার উপাদান বা উৎপাদন কৌশল ও অন্যান্য উপকরণ স্থির রেখে একটি উপকরণ বৃদ্ধির ফলে মোট উৎপাদন প্রাথমিকভাবে ক্রমবর্ধমান হারে বাড়ে। এক পর্যায়ে উপকরণটি আরও বাড়ালে মোট উৎপাদন ক্রম হ্রাসমান হারে বাড়ে, ফলে প্রান্তিক উৎপাদন ক্রমশ কমে। এবার দেখো 6 নম্বর, প্রকাশ্য অপ্রকাশ্য ব্যয়কে উদাহরণ সহ ধারণা দাও। তো এখানে আমাদের এটা হবে 6 নাম্বার, বাট এখানে আমাদের একটু মিস্টেক হয়েছে নাম্বারে কাউন্ট করার সময়। 6 নম্বর উত্তরের ভিতরে প্রথমে প্রকাশ্য ব্যয়টা একটু দেখি। প্রথমে প্রকাশ্য ব্যয়, কোনো দেখো উৎপাদনী প্রতিষ্ঠান ভাড়া বা উপকরণ ক্রয়ের জন্য দৃশ্যমান যে ব্যয় করে তার সমষ্টিকে প্রকাশ্য ব্যয় বলে। উৎপাদনী প্রতিষ্ঠানগুলোর কর্মরত কর্মচারীর বেতন ও ভাতাদি, কাঁচামাল, মাধ্যমিক দ্রব্য ক্রয়ের জন্য ব্যয়, বিভিন্ন ধরনের স্থির ব্যয় যেমন বাড়ি ভাড়া, মূলধনের সুদ ইত্যাদি ব্যয় বহন করে। অপ্রকাশ্য ব্যয়, উদ্যোক্তার নিজের শ্রমের মূল্য, অন্যান্য ব্যয় ও স্বনিয়োজিত সম্পাদের খরচকে অপ্রকাশ্য ব্যয় বলে। উদ্যোক্তার নিজের শ্রমের মূল্য, অন্যান্য ব্যয়, স্বনিয়োজিত সম্পাদের খরচকে অপ্রকাশ্য ব্যয় বলে, যেমন নিজের বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠান, কারখানা স্থাপন ইত্যাদি। এই যে প্রকাশ্য ব্যয় অপ্রকাশ্য ব্যয় উদাহরণ সহ দেওয়া আছে, যেমন দিয়ে উদাহরণ সহ নিচে দিতে বলেছে, আমরা উদাহরণ সহ দিয়ে দিয়েছি। 7 নম্বরটা দেখো, প্রকাশ্য ব্যয় অপ্রকাশ্য ব্যয়কে উদাহরণ সহ দাও। আর সামাজিক ব্যয় বা ব্যক্তিগত ব্যয়ের পার্থক্য একটা উদাহরণ বুঝিয়ে দিও। বর্ণনামূলক প্রশ্ন। 1 নম্বর প্রশ্নটা দেখি, উৎপাদনের উপযোগ সৃষ্টি 5টি প্রক্রিয়া ব্যাখ্যা করো। তো বর্ণনামূলক প্রশ্নের ভিতরে 1 নম্বরটা আমরা উত্তর নিয়ে চলে এসেছি। দেখি বর্ণনামূলক প্রশ্ন 1 নম্বর উত্তর, অর্থনীতিতে উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলা হয়। নিম্নে উৎপাদনের উপযোগ সৃষ্টি 5টি প্রক্রিয়া বর্ণনা করা হলো। 1 নম্বর রূপগত উপযোগ, দ্রব্য রূপ পরিবর্তনের মাধ্যমে নতুন দ্রব্য উৎপাদন করাকে রূপগত উপযোগ বলে। যেমন কাঠকে সুবিধামতো পরিবর্তন করে খাট, চেয়ার, টেবিল বানানো হয়। খাট, চেয়ার, টেবিল হলো রূপগত উপযোগ। 2 নাম্বার স্থানগত উপযোগ, কোনো দ্রব্য এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করলে তার উপযোগ বাড়ে। যেমন বনের কাঠ সাধারণত বনের আশেপাশের লোকজন খড়ি হিসেবে ব্যবহার করে। শহরে আনলে মানুষ এই কাঠ দিয়ে আকর্ষণীয় আসবাবপত্র বানাতে পারে, ফলে এর উপযোগ বাড়ে। আবার বনে ফুলের তেমন কদর নেই, কিন্তু সেই ফুল সহ গাছ শহরে বাড়ির আঙিনায় রাখলে এর কদর বাড়ে, অর্থাৎ উপযোগ বাড়ে। 3 নাম্বার দেখো সময়গত উপযোগ, সময়ের ব্যবধানে অনেক জিনিসের উৎপাদন উপযোগ বাড়ে, এদেরকে সময়গত উপযোগ বলে। যেমন পৌষ মাঘ মাসে ধানের মৌসুম ফলন বেশি হয়, এই সময় ধানের দাম কম থাকে। এই সময় ধান মজুত করে ভাদ্র আশ্বিন মাসে বিক্রি করলে বেশি দাম পাওয়া যায়। এখানে ধানের উৎপাদন হ্রাস বৃদ্ধি না পেলেও তার উপযোগ বা দাম বর্ধিত হবে। 4 নাম্বার দেখো সেবাগত উপযোগ, মানুষ তার সেবা দ্বারা যে উৎপাদন সৃষ্টি করে তাকে সেবাগত উপযোগ বলে। শিক্ষক শিক্ষাদান করে, শিক্ষিত মানুষ তৈরি করে। ডাক্তার চিকিৎসা দিয়ে মানুষের শরীরকে সুস্থ রাখে, উৎপাদন ক্ষমতা অক্ষুণ্ণ রাখে, যা বৃদ্ধি করে। 5 মালিকানাগত উপযোগ, কোনো অর্থনীতির দ্রব্য ও সেবার মালিকানা পরিবর্তন করে অতিরিক্ত উৎপাদন সৃষ্টি করা যায়। যেমন অব্যাহত জমি ক্রয় করে একজন কৃষক চাষাবাদ করে উৎপাদন করতে পারে, অথবা ব্যবহৃত জমি ক্রয় করে ভালোভাবে চাষাবাদের মাধ্যমে উৎপাদন বাড়াতে পারে। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্নের উত্তর। 2 নম্বর প্রশ্ন দেখো, উৎপাদনের উপকরণ সমূহ ব্যাখ্যা করো। উৎপাদন করতে যেসব উপকরণ প্রয়োজন সেই প্রয়োজনীয় বিষয়গুলো আলোচনা করতে বলা বা ব্যাখ্যা করতে বলা হয়েছে। 2 নম্বর উত্তর দেখো, মনে করো তোমার এলাকায় গম, আলু, কলা, ধান ইত্যাদি কৃষিপণ্য এবং কাপড়, বিস্কুট, প্লাস্টিক ইত্যাদি শিল্পপণ্য উৎপাদিত হয়।
এই কৃষি পণ্য বা শিল্প পণ্য উৎপাদনের অনেকগুলো উপকরণ প্রয়োজন হয়। কৃষকের ধান উৎপাদন করতে জমি, বীজ, সার, লাঙল, সেচ, শ্রমিক ইত্যাদি প্রয়োজন হয়। আবার শিল্প পণ্যের জন্য কারখানা, বিল্ডিং, কাপড়, সুতা, মেশিন, বিদ্যুৎ, গ্যাস, ময়দা, চিনি, তেল, শ্রমিক লাগে। এসব দ্রব্য সামগ্রী উৎপাদন করতে আবার প্রাকৃতিক সম্পদ যেমন মাটির উর্বরতা, শক্তি, আলো, বাতাস, পরিবেশ, খনিজ দ্রব্য, সূর্যকিরণ, পানি আরো অনেক কিছুর প্রয়োজন হয়। এখানে যেসব দ্রব্যের কথা বলা হলো এগুলো হচ্ছে উৎপাদনের উপকরণ। অতএব কোনো কিছু উৎপাদনের জন্য যেসব দ্রব্য বা সেবাকর্ম প্রয়োজন হয় সেগুলোকে উৎপাদনের উপকরণ বলে। উৎপাদনের উপকরণ মূলত 4 ধরনের হয়। একটা হচ্ছে ভূমি বা ল্যান্ড, 2 নম্বর শ্রম বা লেবার, 3 নম্বর মূলধন বা ক্যাপিটাল, 4 নম্বর সংগঠন বা অর্গানাইজেশন। 1 নম্বর রয়েছে ভূমি। উৎপাদনে সাহায্য করে এমন সব প্রাকৃতিক সম্পদকে ভূমি বলে, যেমন জমি, মাটি, মাটির উর্বরতা শক্তি, খনিজ দ্রব্য, বনজ ও জলজ সম্পদ, সূর্যকিরণ, বৃষ্টিপাত, আবহাওয়া প্রভৃতি সব রকম প্রাকৃতিক সম্পদ ভূমির অন্তর্ভুক্ত। 2 নাম্বার শ্রম। উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের সব ধরনের শারীরিক মানসিক পরিশ্রমকে শ্রম বলে। উৎপাদনে চাষি, জেলে, কামার, কুমার, তৈরি পোশাক শিল্পের শ্রমিকের কায়িক পরিশ্রমকে শ্রম বলে। আবার অফিস আদালতে কর্মকর্তার শারীরিক মানসিক পরিশ্রমকে শ্রম বলা হয়। একইভাবে শিক্ষকের শিক্ষাদান, ডাক্তারের সেবা, উকিলের পরামর্শ এক ধরনের শ্রম। 3 মূলধন। মূলধন হলো মানুষ কর্তৃক উৎপাদিত উৎপাদনের উপকরণ। এই উৎপাদিত উপকরণ মানুষ ভোগ না করে নতুন দ্রব্য উৎপাদন ব্যবহার করে, যেমন যন্ত্রপাতি, কাঁচামাল, কারখানা, অফিসের আসবাবপত্র প্রভৃতি। 4 নম্বর সংগঠন। সংগঠনকে সমন্বয়কারী বলে। উৎপাদনের ক্ষেত্রে ভূমি, শ্রম, মূলধন ইত্যাদি উপকরণের মধ্যে উপযুক্ত সমন্বয় ঘটিয়ে উৎপাদন কাজ পরিচালনা করাকে সংগঠন বলে। সমন্বয় ঘটানো এবং কাজ পরিচালনাকে ব্যবস্থাপনা বলা হয়। এই কাজটি যেন ব্যক্তি সম্পাদন করে থাকেন তাকে সংগঠক বা উদ্যোক্তা বলে। তাই উদ্যোক্তার বিভিন্ন কাজ যেমন কোনো কিছু উৎপাদনের পরিকল্পনা প্রণয়ন, ভূমি, শ্রম, মূলধন ও একত্রীকরণ ও তাদের মধ্যে সমন্বয় সাধন ও ঝুঁকি নিয়ে উৎপাদন কাজ পরিচালনা এসবই সংগঠনের অন্তর্ভুক্ত। সুতরাং সমগ্র উৎপাদন ব্যবস্থায় ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠনের 4টি উপকরণের যৌথ অংশগ্রহণ অপরিহার্য। এগুলোর মধ্যে যে কোনো একটির অনুপস্থিতিতে উৎপাদন সম্ভব নয়। অবশ্য উৎপাদন ক্ষেত্রে সব উপকরণের গুরুত্ব একরকম নয়। অবস্থাভেদে কোনো উপকরণ বেশি আবার কোনো উপকরণ কম প্রয়োজন হয়। বাংলাদেশ কৃষি প্রধান ও জনবহুল দেশ বলে এখানে মূলধনের তুলনায় ভূমি ও শ্রমের গুরুত্ব বেশি। আবার উন্নত শিল্প প্রধান দেশ যেমন যুক্তরাষ্ট্র, জাপান প্রভৃতি দেশ ভূমি ও শ্রমের তুলনায় মূলধনের গুরুত্ব বেশি। দেখো 3 নাম্বার কোশ্চেনটা দেখি, সংগঠনের বিকাশ কিভাবে হয় উদাহরণ সহ ব্যাখ্যা করতে হবে। সংগঠনের যে বিকাশ রয়েছে কিভাবে হয় সেটা উদাহরণ সহ তোমাদের ব্যাখ্যা করতে হবে। তো প্রশ্নটা একটু বড় হবে বাট তোমরা সেটা ফ্রি হ্যান্ডে লিখবা, এই জন্য দেখে তোমরা অল্প করে বানিয়ে লিখতে পারো, কম করে। 3 নাম্বার উত্তর দেখো, ব্যবসায়িক উদ্দেশ্যে উৎপাদনমুখী কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ করাকে সংগঠন বলা হয়। সত্যিকার অর্থে সংগঠন ছাড়া উৎপাদন, ব্যবসা নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনা প্রায় অসম্ভব। আধুনিক বিশ্বের উৎপাদন কমান্ডারে বিভিন্ন দায়িত্ব পালন করেন। এ দায়িত্ব সংগঠনের দক্ষতার সাথে যোগ্যতা অনুযায়ী ভোগ করে দেন। এভাবে কর্মীদের সহায়তায় উৎপাদন ও ব্যবসায়ের বিভিন্ন এখানে হবে কার্যাবলী সম্পাদিত হয়। কিন্তু এ কার্য সম্পাদনে
কর্মীদের মধ্যে একটি পারস্পরিক কর্তৃত্ব, এটা কর্তৃত্ব ও দায়িত্ব সৃষ্টি হয়। পারস্পরিক এই কর্তৃত্ব ও দায়িত্ব কাঠামো সংগঠন। সুতরাং সংগঠন হচ্ছে ব্যবসায়ের ভিত্তি। পাঠনের বিভিন্ন অংশ একসঙ্গে ধরে রাখা এবং লক্ষ্য প্রয়োজনীয় রূপরেখা তৈরি সাংগঠনিক কাঠামো কাজ। তাছাড়া বিভিন্ন কাজের দায়িত্ব বন্টন, নিয়ম শৃঙ্খলা গড়ে তোলা ইত্যাদি সাংগঠনিক কাঠামোর অন্তর্গত। ব্যবসায়ের আয়তনে উৎপাদিত পণ্যর প্রকৃতি ও পরিমাণ, শিল্পের প্রভৃতি উৎপাদন হবে, প্রক্রিয়া, শ্রমিকের দক্ষতা প্রভৃতির উপর ব্যবসায়ের সাংগঠনিক কাঠামো নির্ভরশীল। তো এখানে উদাহরণের কথা বলা হয়েছে, আমরা উদাহরণটা একটু দেখি। উদাহরণ: আয়েশা বেগম তার সংসারের যাবতীয় কাজের ফাঁকে বাড়িতে একটি হাঁস মুরগির খামার গড়ে তুলেছেন। এই খামার থেকে সারা বছর কম বেশি ডিম উৎপাদিত হয়। এক বছর পর সরকারি মাছের খামার দেখতে যান আয়েশা এবং এরপর থেকে তার মাথায় হাঁস মুরগি খামারের পাশাপাশি মাছ চাষ করা আছে, মাছ চাষ করা আমাদের কি জাগে মাছ চাষ করা আছে, কিন্তু তার মাথায় কি জাগে মাছ চাষ করতে হবে। এক বছরে হাঁস মুরগির খামার থেকে ডিম বিক্রি নিয়ে এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, বিক্রি 20,000 টাকা দিয়ে তিনি বাড়ির পাশে 2 বিঘা জমিতে পুকুর করে বিভিন্ন জাতের মাছ চাষ শুরু করেন। দুটি খামারে, এখানে কিছু স্পেলিং মিস্টেক আছে, টাইপিং এর সমস্যা হয়। তো নতুন করে কয়েকজন শ্রমিক নিয়োগ পায়। হাঁস মুরগির খামার থেকে ডিম বিক্রি এবং 1 বছর পরে পুকুরে মাছ বিক্রি হলে আয়েশার উপার্জন বাড়তে থাকে। 3 জন সন্তানের পড়াশোনা খরচ, সংসারে অন্যান্য যাবতীয় খরচ মিটিয়ে আয়েশার সঞ্চয় বাড়তে থাকে। আয়েশা কাজকর্ম বাড়ায়। তার স্বামী রহমত আলী শহরে চাকরি ত্যাগ করে গ্রামে স্ত্রী খামারে যোগ দেন। উত্তরের প্রচেষ্টায় তারা বেশ কিছু জমি, হাঁস মুরগি এবং মাছ চাষের আয়ত্তে নিয়ে আসেন। 12 জন নারী পুরুষ শ্রমিকও নিয়োগ করেন। প্রত্যেক শ্রমিকের কাজ বুঝিয়ে দেন তারা। আয়েশা ও রহমত, এখানে একটু বানান মিস্টেক আছে, আয়েশা হবে। আয়েশা এবং রহমত পালাক্রমে শ্রমিক, কর্মচারী এবং খামার সমূহ তদারক করেন। তাদের সাফল্য দেখে গ্রামের অনেকে তাদের অনুসরণ করে গ্রাম ও এলাকা জুড়ে হাঁস মুরগির খামার এবং মাছ চাষ শুরু করেন। উপযুক্ত আলোচনা থেকে বলা যায় ব্যবসায়ের সাংগঠনিক, এটা হচ্ছে কাঠামোর হবে, একটু পাঠামোর হয়ে গেছে, কাঠামোর হবে। কাঠামোর বিভিন্ন বিভাগ, উপবিভাগ, শাখার কাজকর্ম নির্দিষ্ট ভারপ্রাপ্ত ঊর্ধ্বতন অধস্তন কর্মীদের পদগুলো ক্রমানুসারে চলে। তা হতে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কাঠামোর যে সুস্পষ্ট চিত্র পাওয়া যায় তাকে সংগঠনের চিত্র বলে। সংগঠন ব্যবস্থাপনা যত দূর হবে, বেশি স্পেলিং মিস্টেক হয়ে গেছে, দূর ও সুষ্ঠু হবে, ব্যবসায়ের সাফল্য তত বেশি হবে। সুতরাং গঠনই হলো ব্যবসার মৌলিক ও প্রধান বিষয়। 4 নম্বর প্রশ্নের উত্তর দেখব, তার আগে প্রশ্নটা পড়ি। একটি ভালো সংগঠনের বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করো। 4 নম্বর উত্তর: সাধারণত যে কোনো লক্ষ্য অর্জনের জন্য 2 বা ততোধিক ব্যক্তির সহযোগিতার ভিত্তিতে কাজ করা একটি প্রণালী হলো সংগঠন। সংগঠনের মাধ্যমে যে কোনো কাজ বাস্তবায়ন বা দ্রব্য উৎপাদনের যাবতীয় কাজ সম্পন্ন করা হয়। আবার এভাবে বলা যায় যে ব্যবসায়িক উদ্দেশ্যে কিংবা জনস্বার্থে যে কোনো উৎপাদনমুখী কার্যক্রম পরিচালনা নিয়ন্ত্রণ করাই সংগঠন। ব্যবসায়ের কিংবা উৎপাদনমুখী কাজে কিংবা সেবামূলক কাজে সফল হওয়ার জন্য একটি ভালো সংগঠনের কতিপয় প্রবণতা বা বৈশিষ্ট্য থাকে। এসবের বৈশিষ্ট্য নিম্নে তুলে ধরা হলো। সংগঠনের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, প্রচুর বৈশিষ্ট্য আমরা দিয়েছি, একটু দেখে নাও। ক নম্বর: উদ্দেশ্য প্রকৃতি। যে কোনো সংগঠনের প্রথম ধাপে কাজের উদ্দেশ্য নির্ধারণ করতে হয়। কাজের উদ্দেশ্য প্রকৃতি অনুসারে সাংগঠনিক রূপ তৈরি করতে হয়। এসব উদ্দেশ্যের মধ্যে মুখ্য, গৌণ, স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী উদ্দেশ্য প্রকৃতি নির্ধারণ করে নিতে হয়। খ নম্বর: কার্যাবলী নির্ধারণ।
উদ্দেশ্য ও প্রকৃতি অনুসারে সংগঠনের সমগ্র কার্যাবলী ঠিকমতো নির্ধারণে বিশ্লেষণ করা হয়, যেমন উৎপাদন, ক্রয় বিক্রয়, অর্থসংস্থান, শ্রমিক কর্মী নিয়োগ, শ্রমিক মালিক সম্পর্ক প্রভৃতি। এসবের জন্য হিসাব রক্ষণ, প্রচার ও বিজ্ঞাপন, পণ্য মজুত ব্যবস্থাপনা প্রভৃতির প্রয়োজন হয়। গ নাম্বার, কার্যাবলীর বিভাগ। সংগঠনে কার্যাবলী নির্ধারণ ও বিশ্লেষণের পরে কাজের ধরন এবং উদ্দেশ্যের সাথে মিল রেখে কাজগুলোকে কয়েকটি বিভাগে ভাগ করা হয়। একই বিভাগের সহায়ক কাজগুলোকে আবার কয়েকটি উপবিভাগে ভাগ করা হয়, যেমন উৎপাদন বিভাগ, ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, হিসাব রক্ষণ বিভাগ, প্রচার ও বিজ্ঞাপন বিভাগ প্রভৃতি। আবার কোনো কোনো ব্যবসাকে আঞ্চলিক ভিত্তিতে ভাগ করা হয়। কয়েকটি শাখাকে একত্রে আঞ্চলিক বিভাগ হিসাবে গণ্য করা হয়। ঘ নাম্বার, কর্তব্য বন্টন। সংগঠনের প্রতিটি কর্মীর উপর একটি নির্দিষ্ট কাজের ভার অর্পণ করা হয়। অভিজ্ঞতা, ক্ষমতা, দক্ষতা অনুসারে সংগঠনের প্রতিটি বিভাগে উপবিভাগের প্রতিটি কর্মীর সুনির্দিষ্ট কর্তব্য স্থির করা হয়। যে কর্মী যে কাজে অভিজ্ঞ, দক্ষ তাকে সে কাজে দেয়া হয়। অধিকার ও ভার বন্টন। কর্তব্য পালনের উপযুক্ত কার্যনির্বাহী ক্ষমতা অর্পণ করাকে ভার অর্পণ বলা হয়। সংগঠনের প্রতিটি কর্মীকে স্বাধীনভাবে, নির্বিঘ্নে এবং যথাযথভাবে কাজ করার অধিকার দিতে হয়। সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তা তার কর্তৃত্ব বা ক্ষমতার একাংশ তার অধস্তন কর্মীকে অর্পণ করেন। আবার অধস্তন কর্মী তার ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট কাজের জবাব দিতে হবে, মানে বাধ্য থাকেন, জবাব দিতে কি থাকে, বাধ্য থাকেন। উপর থেকে নিচে, টপ টু বটম, এবং নিচ থেকে উপরে, বটম টু টপ, এর দুটি ভিন্নমুখী প্রবাহ অব্যাহত থাকলে যে কোনো সংগঠন সফল হয়। 6 নাম্বার, অনেকগুলো বৈশিষ্ট্য দিয়ে তোমাদের রিভিশন 4-5টা লিখতে পারো। পারিবারিক পরিবেশ। আমরা আমাদের কর্মী, সদস্য, স্বেচ্ছাসেবী, ব্যবস্থাপনা পর্ষদ, সর্বোপরি সকলের জন্য সংগঠনে পারিবারিক বন্ধুভাবাপন্ন পরিবেশ বজায় রাখব। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা একে অপরের সমস্যা সমাধানের জন্য সচেষ্ট থাকব এবং ক্ষেত্র বিশেষ পরস্পরের সুন্দর আনন্দময় সময়গুলো একসাথে উপভোগ করব। 6, দায়িত্ব সচেতনতা। সংগঠনের অভ্যন্তরে ও বাইরে প্রতিটি ক্ষেত্রে আমরা দায়িত্বশীলতার পরিচয় দিব। ছোট বড় অর্থাৎ প্রাথমিক সদস্য, পিতামাতা, দাতা, সংগঠন এবং সরকার প্রতিটি ক্ষেত্রে আমাদের স্বচ্ছ জবাবদিহিতা থাকবে। সংগঠনে আমরা একে অপরকে দায়িত্বশীল ও কর্তব্য পরায়ণ হতে সহযোগিতা করব। বর্গীর যা, ব্যয় সাশ্রয় নীতি। সংগঠনের অভ্যন্তরীণ ব্যয়ের ক্ষেত্রে আমরা সাশ্রয়ী হব, যেন অধিকাংশ অর্থ সরাসরি প্রকল্পের কাজে ব্যয় করতে পারি। প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে আমরা সীমিত সম্পদ ব্যবহারের মাধ্যমে লক্ষিত জনগোষ্ঠীকে সর্বোচ্চ সেবা প্রদানের চেষ্টা করব। এই প্রচেষ্টা ধীরে ধীরে দাতা সংগঠনের উপর আমাদের নির্ভরশীলতা হ্রাস করবে এবং দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার স্থায়ী পরিবর্তন আনায়ন সহায়তা করবে। তাহলে আমরা 4 নম্বর প্রশ্নের উত্তরটা দেখালাম। 5 নম্বর প্রশ্নটা দেখো, মোট গড় প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে বলেছে। চলো আমরা শুরু করি। 5 নম্বর উত্তর, কমলবাবু তার 1 বিঘা জমিতে 10 জন শ্রমিক নিয়োগ করে 600 কুইন্টাল গম উৎপাদন করেন। এখানে গড়ে শ্রমিক প্রতি 60 কুইন্টাল গম উৎপাদিত হয়। শ্রমিক প্রতি এই 60 কুইন্টাল গম উৎপাদনকে গড় উৎপাদন বলে। পরের মৌসুমে 11 জন শ্রমিক নিয়োগ করে 655 কুইন্টাল গম উৎপাদন হয়। এখানে গত বছরের তুলনায় উৎপাদন বৃদ্ধি পায় 55 কুইন্টাল। এই 655 থেকে 600 যদি মাইনাস করি 55 কুইন্টাল গম উৎপাদনকে প্রান্তিক উৎপাদন বলে। অর্থাৎ অতিরিক্ত একজন 11তম শ্রমিক নিয়োগ করায় উৎপাদন বাড়ল 55 কুইন্টাল। 11তম শ্রমিক হলো প্রান্তিক শ্রমিক, সুতরাং প্রান্তিক শ্রমিকের উৎপাদন হলো 55 কুইন্টাল। তাহলে এখানে 600 কুইন্টাল হচ্ছে 10 জন শ্রমিকের মোট উৎপাদন, 60 কুইন্টাল হচ্ছে শ্রমিক প্রতি গড় উৎপাদন এবং
55 কুইন্টাল হচ্ছে 11তম শ্রমিকের প্রান্তিক উৎপাদন। মোট গড় প্রান্তিক উৎপাদনকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করা যেতে পারে। তো চিত্রের মাধ্যমে সেগুলো তোমরা উপস্থাপন করো বা করতে পারো। তো চিত্রে তোমরা উপস্থাপন করে নিতে পারো। আমি চিত্রটা দিলাম না, বাট এত বেশি গভীর করে তোমরা লিখতে গেলে অনেক বেশি হয়ে যাবে, তো এটা তোমরা বাদ দিয়ে দিতে পারো। এটা তো গড় উৎপাদনটা একটু দেখো। মোট উৎপাদনের পরিমাণকে মোট উপকরণ বা উপাদান বা শ্রমিক দ্বারা ভাগ করলে গড় উৎপাদন পাওয়া যায়। এখানে আমরা অন্যান্য উপকরণ স্থিরকে উপকরণ হিসাবে শ্রমকে নিয়েছি। অন্য উপকরণ নিয়েও গড় উৎপাদন বের করা যায়। গড় উৎপাদন, মোট শ্রম উপকরণ। প্রান্তিক উৎপাদন, এক একক উৎপাদনে উপকরণ পরিবর্তনের শ্রম বা মূলধন ফলে উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উৎপাদন বলে। শ্রম ব্যবহার করলে শ্রমের বা মূলধন ব্যবহার করলে মূলধনের প্রান্তিক উৎপাদন বলবো। অর্থাৎ এক একক মূলধন বা এক একক শ্রম বা একজন শ্রমিক বৃদ্ধির ফলে মোট উৎপাদনে যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উৎপাদন বলে। তো 51 নম্বর পৃষ্ঠার সূচি থেকে দেখা যায় শ্রমের উপকরণ 1 থেকে বৃদ্ধি পেয়ে 2 হলে মোট উৎপাদন বৃদ্ধি পেয়ে 10 থেকে 22 কুইন্টাল হয়। এখানে প্রান্তিক উৎপাদন হচ্ছে 22 থেকে 10 বাদ দিলে আমাদের 12 কুইন্টালে। একইভাবে উপকরণ নিয়োগ 3 বৃদ্ধি করলে মোট উৎপাদন হয় 30 কুইন্টাল। এখানে প্রান্তিক উৎপাদন হয় 30 থেকে 22 যদি বাদে 8 কুইন্টাল। এটা কিন্তু 51 পৃষ্ঠায় সম্পূর্ণ দেওয়া আছে সুন্দরভাবে। তারপরে এখানে দেখো গড় ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক কথা বলেছে, একটু দেখি সম্পর্কটা কেমন। উৎপাদন ব্যবস্থায় গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক রয়েছে। 50 নম্বর পৃষ্ঠায় চিত্রে এপি হচ্ছে গড় উৎপাদন রেখা এবং এমপি হচ্ছে প্রান্তিক উৎপাদন রেখা চিত্রে দেখা যাচ্ছে। 50 পৃষ্ঠা রয়েছে, একটু দেখে নিও। 1 নম্বর, প্রান্তিক উৎপাদন বাড়তে থাকলে গড় উৎপাদন বাড়তে থাকে। অর্থাৎ প্রান্তিক উৎপাদন যখন গড় উৎপাদনের চেয়ে বেশি থাকে তখন গড় উৎপাদন বাড়ে। এর জন্য প্রান্তিক উৎপাদন রেখা গড় উৎপাদন উপরে থাকে। চিত্রে O1 উপকরণ নিয়োগ স্তরে প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের চেয়ে বেশি। 2 নম্বর, প্রান্তিক উৎপাদন যখন গড় উৎপাদনের উপর থাকে এবং কম থাকে তখন গড় উৎপাদন কম হারে বাড়ে। এ অবস্থায় কিছু দূর পর্যন্ত গড় উৎপাদন রেখা প্রান্তিক উৎপাদন রেখার নিচে থাকে এবং বাড়তে থাকে। চিত্র ON2 উপকরণ নিয়োগ স্তরে গড় উৎপাদন প্রান্তিক উৎপাদনের চেয়ে বেশি হলেও তা কমছে। অন পর্যায়ে এসে আমরা দেখেছি যে প্রান্তিক উৎপাদন গড় উৎপাদন পরস্পর সমান হয়েছে। এরপর থেকে গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন উভয় হ্রাস পেতে থাকে এবং প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের চেয়ে কম থাকে। মোট উৎপাদন, বিভিন্ন উপকরণ নিয়োগের দ্বারা যে উপাদান বা উৎপাদন পাওয়া যায় তাকে মোট উৎপাদন বলে। 3 নাম্বার দেখো, গড় উৎপাদন যখন সবচেয়ে বেশি হয় প্রান্তিক উৎপাদন রেখা তখন গড় উৎপাদন রেখা সর্বোচ্চ বিন্দুকে ছেদ করে। অর্থাৎ চিত্রে দেখো, অর্থাৎ গড় উৎপাদনের সর্বোচ্চ বিন্দুতে গড় উৎপাদন বা প্রান্তিক উৎপাদন সমান হয়। চিত্রে ON উপকরণ নিয়োগ স্তরে এই বিন্দুতে গড় ও প্রান্তিক উৎপাদন সমান। তোমরা অবশ্যই চিত্র 50 পৃষ্ঠা অথবা 51 পৃষ্ঠা যে চিত্র আছে এগুলো দেখে নিলে বুঝতে পারবা প্রান্তিক উৎপাদনের বিষয়টা। দেখো 6 নম্বর প্রশ্ন, ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি ব্যাখ্যা করো। ক্রম হ্রাসমান, তো এটা 6 নম্বর হবে। আমাদের এখানে একটু মিস্টেক হয়েছে, তো এই নাম্বারগুলো দিতে মাঝে মাঝে একটু মিস্টেক হয়ে গেছে, তোমরা এটা সঠিক নিয়ে এটা হচ্ছে 6 নম্বর উত্তর। প্রশ্ন বলা হয়েছে কি, ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি ব্যাখ্যা করো। ক্রম হ্রাসমান শুধু উৎপাদন প্রক্রিয়ায় উৎপাদন কৌশল অন্যান্য উপকরণ স্থির রেখে একটি উপকরণ বৃদ্ধির ফলে মোট উৎপাদন প্রাথমিকভাবে ক্রমবর্ধমান হারে বাড়ে। এক পর্যায়ে উপকরণটা আরও বাড়ালে মোট উৎপাদন ক্রম হ্রাসমান হারে বাড়ে, ফলে প্রান্তিক উৎপাদন ক্রমশ কমে। সাধারণত কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি করতে গেলে এই বিধিটি কার্যকর হয়। উল্লেখ্য, প্রথম দিকে উপকরণটি বাড়ানোর তুলনায় উৎপাদন বেশি হারে বাড়তে পারে। মনে করি আমাদের ভূমি শ্রম দুটি উপকরণ আছে। ভূমির পরিমাণ স্থির। প্রথমে শ্রমের পরিমাণ কম থাকায় প্রান্তিক শ্রম বৃদ্ধি পেলে প্রান্তিক শ্রমের জন্য পর্যাপ্ত ভূমি থাকে। এ কারণে প্রান্তিক শ্রমের বৃদ্ধির ফলে প্রান্তিক উৎপাদন বেশি হয়, উৎপাদনে ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায়।
কিন্তু উৎপাদন বাড়ানোর জন্য ক্রমাগত বেশি পরিমাণ শ্রম নিয়োগ করতে থাকলে একটি পর্যায়ে এসে ভূমির তুলনায় শ্রম অনেক বেশি হওয়া শ্রমের প্রান্তিক উৎপাদন ক্রমশ কমে। এর কারণে হলো অতিরিক্ত শ্রম নিয়োগ করার প্রতি একক শ্রমের জন্য ভূমি কম থাকে, ফলে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে। একে বলে ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। নিম্নে সূচীয় চিত্রের মাধ্যমে ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি ব্যাখ্যা করা হলো। তো চিত্রটা তোমাদের অবশ্যই দেওয়া আছে বইটি, সেখান থেকে একটু দেখে নিও চিত্রটা। তোমাদের বইটি ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, বাট আমরা হচ্ছে সূচীর মাধ্যমে ক্রম হ্রাসমান প্রান্তিক বিধিটি লিখে দিলাম। দেখো, ভূমি বা ভূমির পরিমাণ স্থির, 1 হেক্টর 1 হেক্টর 1 হেক্টর 1 হেক্টর। শ্রম উপকরণ বা শ্রমিকের শ্রম ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বেড়েছে। উপকরণ সংমিশ্রণ এ বি সি ডি। মোট উৎপাদন কুইন্টাল 10 22 30 34 বেড়েছে। প্রান্তিক উৎপাদন কুইন্টাল 10, এখানে বেড়েছে 12, 12 থেকে 30 বাদ দাও, তাহলে কত হয় 8, 8 30 থেকে 34, 34 থেকে 30 বাদ দাও 4, এগুলো বেড়েছে। উপরের সূচি থেকে দেখা যায় যে 1 হেক্টর জমিতে শ্রম ক্রমাগত বৃদ্ধি করলে প্রথমে প্রান্তিক উৎপাদন ক্রমবর্ধমান থাকে, পরবর্তীতে তা ক্রমশ হ্রাস পেয়েছে। সংমিশ্রণ এ অনুযায়ী এ হেক্টর জমিতে এক শ্রম ঘন্টা ব্যয় করে মোট ও প্রান্তিক উৎপাদন হয় 10 কুইন্টাল। বি সংমিশ্রণে অনুযায়ী শ্রম ঘন্টা 2 এ বাড়লে মোট উৎপাদন 22 কুইন্টাল এবং প্রান্তিক উৎপাদন 22 এর ভিতর 10 মাইনাস করলে 12 কুইন্টাল হয়। এখানে উপকরণ 1 শ্রম ঘন্টা থেকে 2 শ্রম ঘন্টায় উন্নতি করলে প্রান্তিক উৎপাদন পূর্বের তুলনায় 2 কুইন্টাল বেশি। প্রথম পর্যায়ে এই উৎপাদনকে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। একইভাবে সি সংমিশ্রণের ক্ষেত্রে 1 শ্রম ঘন্টা উপকরণ বাড়ানোর ফলে মোট উৎপাদন বাড়ে, কিন্তু প্রান্তিক উৎপাদন 12 কুইন্টাল থেকে 8 কুইন্টাল নেমে আসে। অর্থাৎ প্রান্তিক উৎপাদন ক্রম হ্রাসমান হয়। উপকরণ বৃদ্ধির সঙ্গে প্রান্তিক উৎপাদন কম হওয়াকে ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।